গুলি, টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, ওপরে স্নাইপার, শারীরিক তো স্নাইপারে মারা গেল। ভাই গণতন্ত্র মানে হচ্ছে মত এবং পথের ভিন্নতা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। গণঅভ্যুত্থানে একটা বৃহৎ পক্ষের শক্তি আছে, যাদের ভিতরে মতভেদ আছে, মতবিরোধ আছে, মতানৈক্য আছে, বিতর্ক আছে, এটার নাম হয়তো গণতন্ত্র। ভয় ডরহীনভাবে পুলিশের সামনে দিয়ে আমি ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকার পরে দেখলাম শহীদ মিনার থেকে আহত অবস্থায় অসংখ্য ছাত্র জনতা গিয়ে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে আশ্রয় নিয়েছে। গিয়ে চিন্তা করেন, আনাস 9 বছরের বাচ্চাটা বলতেছে যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। সুতরাং ওই আহ্বানটার সাথে যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, এটা ব্যক্তি আবিদের আহ্বান না, সামগ্রিক উপস্থিতির মধ্য দিয়ে হয়তোবা সৃষ্টিকর্তা আমার মুখ দিয়ে সেটা নিয়ে আসছে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল জুলাই গণঅভ্যুত্থান, যে এই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক পরিবর্তন এসেছে, আবার অনেক প্রত্যাশাও পূরণ হয়নি এমন অভিযোগও আছে। সব কিছু মিলে এই সামনের সারির একজন জুলাই যোদ্ধা হিসাবে আমার প্রথমেই জানার আগ্রহ সেটি হচ্ছে যে নানা ইস্যুতে আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনটায় কিভাবে এই আপনার সম্পৃক্ত হওয়া? আসলে বাস্তবতা হচ্ছে 2016 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা একটা দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলন যেটা ছিল সেগুলোর অভিজ্ঞতার আলোকে বাস্তবতা যেটা, একজন ছাত্র রাজনীতিবিদ হিসেবে আমি কোনো রাজনীতিতে কোনো আন্দোলনে যদি ওই মুহূর্তটা ইনভলভড হই, আমার যেমন একটা সংগঠন আছে, ছাত্র সংগঠন, তেমন একটা পার্টিও আছে। সব কিছু মিলিয়ে আমি যে স্বার্থে আমি সংগঠনটা করি কিংবা পার্টিটা করি, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থটা ছিল একটা দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্তিকরণ। সুতরাং সেটাকে মুক্তকরণ করতে হইলে একটা কোটা সংস্কারের মধ্য দিয়ে সেটার কিন্তু সমাধান আসবে না, সেই সমাধানটা একমাত্র সমাধান হাসিনা পতন। সুতরাং আমি যদি কোনো আন্দোলনে ইনভলভড হই, অবশ্যই সেই গ্রাউন্ডটা তৈরি হবে কিনা সেটা চিন্তা করেই কিন্তু আমি ইনভলভড হব। এবং ডে 1 থেকে 7 জুন, 5 জুন যখন সেটা পুনর্বহাল হলো, 7 জুন আমি আমার ছাত্র দলের যারা জুনিয়র ছিল আমরা কয়েকজন একসাথে বসে আমরা একটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই আন্দোলনে আমাদের অংশগ্রহণ করতে হবে, কারণ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের আলোকে বুঝতে পারতেছিলাম এটা একটা বড় আন্দোলনে দানা বাঁধবে। যদি সেটা হাসিনা না মানে কিংবা সে ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে আন্দোলনটা হাসিনা বিরোধী আন্দোলনে ডাইভার্ট হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার লোক সেগুলো অনুমান করতে পারতেছিলাম, খুব স্বাভাবিক ব্যাপার। এই অনুমানগুলো মিথ্যাও হতে পারত, এই অনুমান আগেও হয়েছে, এগুলো করেই কিন্তু আমরা রাজনীতির মাঠে টিকেছিলাম। তা পরবর্তীতে যেই ওই আন্দোলনটা যখন হাসিনা বিরোধীর দিকে যাবে, কাউকে না কাউকে হাসিনা বিরোধী স্লোগানটা উত্থিত করতে হবে। সেটা একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে বাস্তবতা যেটা হলে থেকে সেটা উত্থিত করা খুবই কঠিন, রাজনৈতিক স্টুডেন্ট ছাড়া। যার ফলশ্রুতিতে ছাত্রদলের যে জুনিয়র লেভেলটা আছে সেটাকে আমরা জেনারেলাইজেশন করেছি আন্দোলনে। ডে 1 থেকে 9 জুনের যে রাজু ভাস্কর্যের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের পরে আক্তারের সাথে আমার কথা হয়েছে, বর্তমান সংসদ সদস্য, বলেছি আন্দোলনে তোমরা অংশগ্রহণ করছো, আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতেছে, কোনো ডিস্টার্ব দিও না, আমরা একসাথে আন্দোলনটা করে যাই। যে কোনো মুহূর্তে এটা হাসিনা পতন আন্দোলনের দিকে ডাইভার্ট হতে পারে, আপনি আক্তারের সাথে ক্রস চেক করে নিন। 9 জুনের পরে এটা তার সাথে আমার কথা বলা। আবার 1 জুলাই থেকে আন্দোলন শুরু হলো, আবার আমরা আন্দোলনে সম্পৃক্ত হলাম, আমাদের মতো করে সেটাকে টেনে নিয়ে গেলাম। এরপরে 14 তারিখ রাতে হাসিনা যখন বলল, রাজাকার শব্দটা উচ্চারণ করলো, খুবই ফেটে পড়লো গোটা বাংলাদেশ, তুমি কি আমি কে, রাজাকার। ওই মুহূর্তে 7 জুন যে গ্রুপটা আমরা খুলেছিলাম, আমরা সেখানে আলোচনা করতেছিলাম আজকে যে স্লোগান দিবা সেটাই এখানে যাবে, কারণ প্রত্যেকে রক্ত গরম পরিস্থিতিতে আছে, কেউ সেটা মেনে নিতে পারেনি, প্রত্যেকে রাজাকার বলেছে। তখন আমি একটা মেসেজ দিয়েছিলাম ওই গ্রুপে যে স্বৈরাচার শব্দটাকে রেখে একটা স্লোগান দ্রুত তৈরি করো। ওটা আন্দোলন পর্যালোচনা গ্রুপের 7 জুন আমাদের ছাত্র দলের ছেলেমেয়েরা মিলে আমরা খুলেছিলাম। তখন তৎকালীন আন্দোলনের সহ সমন্বয়ক জিয়াউল, ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক রিজভী আলম একটা স্লোগান লিখে দিল, তুমি কি আমি কে, রাজাকার, এটার পাশে জুড়ে দিল কে বলেছে স্বৈরাচার। এই রিজভী আলমের এই স্লোগান রাজু ভাস্কর্য, তারপর হচ্ছে যে আপনার ভিসি চত্বরে ছাত্রদলের ছেলেমেয়েরা যখন উত্থিত করে গোটা বাংলাদেশে হাসিনা স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত হলো। তাহলে 7 জুন যেই পরিকল্পনা করেই আন্দোলনে ইনভলভ হলাম, আপনি মীরাকেও বলতে পারেন, সব ডকুমেন্ট, সব মেসেজ আমাদের কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপে এখনও সেই গ্রুপটা জীবিত আছে, আপনি চেক করতে পারেন। যে আন্দোলনে ইনভলভ হলাম প্রাথমিকভাবে 14 তারিখ রাতে আমরা সেখানে সফলতা অর্জন করলাম। এরপরেই তো হাসিনা ভুল করা শুরু করলো। 15 তারিখ আমি নিজে ভিসি চত্বরে হামলার শিকার হলাম, মেয়েরা হামলার শিকার হলো। ধীরে ধীরে আন্দোলন দানা বাঁধতে একটা পর্যায়ে হাসিনা পতন হলো। মনে রাখবেন এই আন্দোলনগুলো
সরাসরি মাঠ থেকে পরিচালিত হয়েছে। এমন না যে আপনি প্রেস রিলিজ দিয়ে দিয়েছেন আন্দোলন সফল হয়ে গেছে। মাঠের পরিস্থিতিটা কীরকম ছিল এটার ওপর নির্ভর করেছে পরের দিনের আন্দোলন এবং গতিবিধি কী হবে। এজন্য পুরো আন্দোলনটাই গণ আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে মাঠের রক্তের মাধ্যমে, মাঠের হামলার মাধ্যমে, মাঠের আহত হওয়ার মধ্য দিয়ে, মাঠে সরাসরি স্লোগান উত্থিতের মধ্য দিয়ে। তো সুতরাং এভাবেই আমরা আন্দোলনে ইনভলভ হই আর শেষ পর্যন্ত 5 আগস্ট মুক্তি নিয়েই বাসায় আমরা ফিরি। ভাই, গণতন্ত্র মানে হচ্ছে মতের পথের ভিন্নতা, এটা খুব স্বাভাবিক ব্যাপার। গণ অভ্যুত্থানে একটা বৃহৎ পক্ষের শক্তি আছে, যাদের ভিতরে মতভেদ আছে, মতবিরোধ আছে, মতানৈক্য আছে, বিতর্ক আছে, এটার নাম হয়তো গণতন্ত্র। সুতরাং আমি এখনও মনে করছি, এখনও সরকারি দল বিরোধী দলের মাঝখানে যে মতভেদগুলো সৃষ্টি হয় এগুলো অনৈক্য না, এগুলো গণতন্ত্র চর্চা, যেটা 17 বছর যেটা আমরা সংগ্রাম করেছি। সুতরাং এটাকে আমি অনৈক্য, আমাদের ভিতরে গণতন্ত্র থাকবে, মতের পার্থক্য থাকবে, ডিবেট হবে, বিতর্ক হবে, তবেই তো গণতন্ত্র। তবে জুলাইয়ের প্রশ্নে, জুলাইয়ের গণহত্যার প্রশ্নে, পতিত স্বৈরাচার খুনি হাসিনার বিচারের প্রশ্নে আমি বিশ্বাস করি বাংলাদেশের ধূলিকণাটা পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে ওই প্রশ্নে। যে এই বাংলাদেশের 24শে জুলাইতে যেই অবস্থা ছিল, যদি শেখ হাসিনা আবার ফেরত আসে, আবার কি সেরকম ঐক্য হবে? এই ডিভাইডেশনটাই দেখেন, এই কোশ্চেনগুলো আসলে অনেকটা হচ্ছে যে মজাদার আর কি, চটকদার, আলোচনায় থাকা। আমি আমার শত্রুর জন্য ইনসাফ করা, ন্যায় বিচারটাকে আমি, যার ফলশ্রুতি দেখেন আমার পার্টির চেয়ারম্যান মহোদয়, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, গণঅভ্যুত্থান পরবর্তী সময় তিনি সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হয়ে তিনি সেখানে শত্রুর সাথে ইনসাফ করে বলেছিলেন, বিজয়ের কাছে পরাজিত নিরাপদ থাকলে সে বিজয়ের আনন্দ মহামান্বিত হয়। নৈরাজ্যের বিরুদ্ধে নৈরাজ্য কখনো সমাধান হতে পারে না। ঠিক ওই আইডিওলজিটাকেই তা ওনার কর্মী হিসেবে আমি সেটাকে ধারণ করে রাজনীতিটা করে যাচ্ছি। পতিত স্বৈরাচার নিষিদ্ধ সংগঠনের প্রতি আমি ইনসাফ করব। কোন ইনসাফ? এই যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, প্রকৃতি কি বলে তাদের বিচার, তাদের যে বিচারটা পাওয়া যায় ওই বিচারটা এটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হবে। এবং হাসিনার ইনসাফ করতে গিয়ে, পতিত স্বৈরাচারের ওপর ইনসাফ করতে গিয়ে আমরা কিন্তু যথাযথভাবে যে প্রতিশোধ জনগণের ছিল সেটা কিন্তু আমরা নাই। নিলে এরাই বলছে এদের লক্ষ লক্ষ কর্মী মারা যাওয়ার কথা ছিল, আমরা এদের উপর ইনসাফ করেছি। সেটা আমাদের দুর্বলতা না, কিন্তু বিচার প্রত্যেকের নিশ্চিত করা হবে। এখন গণমাধ্যম থেকে শুরু করে ইসলামের যে অর্গান ছিল সে অর্গানগুলো এখনও কিন্তু রয়ে গেছে। এদের জন্য তো খাদ্য দরকার আছে। তো হাসিনার হাকডাকগুলো ছিল এদের জন্য খাদ্য, দ্যাটস অল, নাথিং এলস। একটা বিষয় এই আবেগের, এবং আমরা ঐক্য, আমরা যত বড় শত্রু হই না কেন, জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো আছে আমি বিশ্বাস করি আমাদের ভিতরে বিতর্ক থাকতে পারে, আমাদের ভিতরে শত্রুতা নাই। আমাদের সবার শত্রুতা হাসিনার সাথে। জুলাই সময় আবেগের একটা ডায়লগ খুবই পপুলার হয়েছিল এবং এটি কেউ বলেন যে এটা ইন্সপিরেশন, কাউকে ছেড়ে যাবে, এই স্লোগানটা বা এই শব্দটা কেন আসবে, কি মনে হয়? দেখেন, এই গণঅভ্যুত্থান দীর্ঘ আন্দোলন যেভাবে সম্পৃক্ত ছিলাম, এটা একটা আধ্যাত্মিকতার লেভেলে নিয়ে গিয়েছিল আমাদেরকে। মহান সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া আপনি কখনোই এই গণঅভ্যুত্থান সফল হতো না। তিনি এই জাতির উপর রহমত দান করেছেন, তবেই সফল হয়েছে আমি বিশ্বাস করি। 4 তারিখ রাতে গোটা বাংলাদেশের প্রতিটি ধর্মের, প্রতিটি বর্ণের মানুষ মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত পরিস্থিতি ছিল, প্রত্যেকের ধর্মীয় রীতি এবং নীতি অনুযায়ী, যে হে সৃষ্টিকর্তা আমাদেরকে ধ্বংস করে দেন। ঠিক তো ছিল, আপনারও বয়ান এটিই ছিল সে রাতে এই নৃশংস হত্যাকাণ্ড দেখার পরে। তো আপনারা 5 আগস্টের যে বার্তাটা নিয়ে আসেন, আমি শুধু এই 5 আগস্টের বার্তা না, ডে 1 থেকে আমাদের হিস্ট্রি আছে আন্দোলনকে এক দফায় ত্বরান্বিত করবার জন্য রোল রেখেছি, ভূমিকা রেখেছি, চেষ্টা করে গেছি, ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে গিয়েছি জেনারেল স্টুডেন্টদেরকে। তো আমি 4 তারিখ রাতে যখন তাহাজ্জুদ পড়ে মুনাজাত করে মহান সৃষ্টিকর্তার কাছে এই রাষ্ট্রের জন্য কিছু করার জন্য সাহায্য চাইলাম, আমি সারাটা রাত যখন আমি ঘুমিয়েছি, আপনি হয়তো আপনার শরীরে বৃষ্টি পড়লে আপনি যে অনুভূতিটা আসে, বৃষ্টি পড়লে আপনি যে ফিলটা করেন, ঠিক ওই বৃষ্টি আমি সারা রাত ফিল করেছি। সারা রাত যেন আমার উপরে বৃষ্টির মতো সাহস বর্ষিত হয়েছে। সারাটা রাত আমি ঘুমের ভিতরে সাহস সঞ্চারিত হয়েছে আমার মাঝে, বিন্দু পরিমাণ ভয় কাজ করেনি। সারাটা রাত ওই স্বপ্নের মাঝেই আমার ঘুম ভাঙে। সকালে মনে হচ্ছিল আমার উপর কি যেন বর্ষিত হচ্ছে বৃষ্টির মতো, সেটা ছিল আমার সাহস। আমি ফিল করতে পারতেছিলাম যে ওই সাহসটা মনে আমার বুকটা আরও বেশি প্রসারিত হচ্ছিল।
সকালে ঘুম থেকে উঠে আমি যখন শহীদ মিনারের গ্রেনেডের আওয়াজ পেলাম, বাসা থেকে কতক্ষণ বেরোচ্ছিলাম, আমি হুসনি দালানে ছিলাম ওই সময়টাতে এক আত্মীয়ের বাসায়। ভয় ডরহীনভাবে পুলিশের সামনে দিয়ে আমি ইমার্জেন্সি গেট দিয়ে ঢুকার পরে দেখলাম শহীদ মিনার থেকে আহত অবস্থায় অসংখ্য ছাত্র জনতা গিয়ে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের পাদদেশে আশ্রয় নিয়েছে। সবাই বিধ্বস্তর চেয়ে বড় কথা হচ্ছে আতঙ্কিত, কি জানি হারিয়ে যাচ্ছে এদের হাত থেকে। আমরা উপস্থিত ছাত্র জনতার সিদ্ধান্ত নিলাম, শহীদ মিনার অবস্থান যেহেতু ছাড়া হয়ে গেছে, এখন আমাদেরকে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিংয়ের বাম পাশের যে গেট দুটো আছে, এই গেটের সামনে বক্সিবাজার রোড, সামনে চাংখারপোল, আমাদের এই রোড দখলে নিতে হবে। আমি বললাম সবাইকে ডাকেন। হলো, সবাইকে ডাকা হলো, সবাই আসলো। কেউ চিনি না, কেউ জানি না, দাঁড়িয়ে হঠাৎ করে আমার মনে 2 মিনিটের একটা বক্তৃতা আমি এখানে রাখি যে প্লিজ যাই, জিতবো, প্লিজ কেউ ছেড়ে যায় না। এই বার্তাটা যখন বললাম, সাথে সাথে ঐক্য তৈরি। এটাকে আপনি অলৌকিক বলবেন না, এটা মহান সৃষ্টিকর্তার রহমত বলবেন না। গোটা বাংলাদেশের জন্য একটা যুদ্ধ, আমার আগে আমরা ছেড়ে না যাই, আমরা অঙ্গীকার করতেছি একজন আরেকজনের কাছে। এটা বলার হাত উঁচু করে ভিডিওটা দেখলে এখন প্রতিজ্ঞা ছেড়ে যাব না, আসলেই ছেড়ে যায় নাই। 5 মিনিটের মধ্যে নেমে গেলাম। নেমে গিয়ে যে ছেলেটা আমার সামনে টকবগে যুবক, চশমা পরিহিত মানিক মিয়া শারীরিক ছাত্রদলের সদস্য সচিব ছিল মুন্সিগঞ্জের, তখনও চিনতাম না, সর্বপ্রথম স্নাইপার আক্রমণ শাহাদাত বরণ করে আনাস চিঠি লিখে এসেছিল বাবা মার উদ্দেশ্যে। 9 বছরের বাচ্চা, চিন্তা করে দেখ, দুনিয়া সব আপনি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে একটা রুমের গিয়ে চিন্তা করেন, আনাস 9 বছরের বাচ্চাটা বলতেছে যদি আর না ফিরি, কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। বাবা মার উদ্দেশ্যে সে চিঠি লিখে আসছে। আপনি চিন্তা করছেন, সে কোনো দল করতো না, সে কি বোঝে, আইসা সে জীবন দিয়ে দিল। কতটা হলো, কতটা শক্তিশালী এই গণঅভ্যুত্থান আপনি চিন্তা করতে পারতেছেন। একে একে 5 জন সেখানে শাহাদাত বরণ করলো। যমুনা টেলিভিশন, RTV চাংখারপোলে হত্যাকাণ্ডের রিপোর্টটা আপনি দেখেন, ওইখানে আমরা ছিলাম। গতকাল কয়েকদিন আগেও দেখলাম, জুম করলে সবাই দেখা যাচ্ছে, আমারও সামনেই দেখা যাচ্ছে, মাস্ক এবং লাল গেঞ্জি পরিহিত, দেখলেই বুঝবেন যে কোথা থেকে বেঁচে আজকে আপনার কথা বলতেছি। আমাদেরকে বলে কি পাইছেন, কি পাবেন, কি আশায় রাজনীতি করেন। আর ভাই, আমাদের চোখের সামনে, আমি চোখের সামনে চাংখারপোলে 5 জনের মৃত্যু দেখলাম। 18 আগস্ট শহীদ জিল্লুরের লাশ করে নিয়ে দইরা সাক্ষী রাইখা হাসিনা পতনের স্লোগান, এই ছেলেগুলো রাষ্ট্রের জন্য জীবন চলে গেল। এত বাড়ি গাড়ির জন্য গণঅভ্যুত্থানে আসে নাই, এরা চলে গেল। আমি যে বেঁচে আছি, আমার জীবনে এর চাইতে বড় পুরস্কার কি হতে পারে বলেন? আমি গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করতে পারতেছি, এদেরকে নিয়ে কথা বলতে পারতেছি, বেঁচে আছি, এর চাইতে বড় পুরস্কার আমার জন্য কি হইতে পারে? সুতরাং চাংখারপোল থেকে আমরা যারা বেঁচে ফিরছি, আমরা ছাড়া, আমরা যারা সংগ্রাম করছি, আমাদের ছাড়া ভাই দুনিয়ার কোনো মানুষ, আমি বুঝাতে পারবো না আমাদের মুহূর্তটা কীরকম ছিল। গুলি, টিয়ার গ্যাস, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, উপরে স্নাইপার, শারীরিক তো স্নাইপারে মারা গেল। বিপরে বৃষ্টি পড়তেছে, আপনি আগুন জ্বালায় যে টিয়ার গ্যাসটা নষ্ট করবেন, এর সুযোগও নাই। আমাদের নিরস্ত্র অবস্থায় শুধু এই বুক ভরা সাহস নিয়ে রাজপথে ঘণ্টাখানেক লড়াই চালিয়ে গেছে। একের পর এক মৃত্যু লয়ে যাইতেছে, 2 জন লয়ে যাইতেছে, বাকিটা লড়াই, 2 জন লয়ে যেতেছে, বাকিরা লড়াই করতেছে। সুতরাং ওই আহ্বানটার সাথে যে প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না, এটা ব্যক্তি আবিদের আহ্বান না, সামগ্রিক উপস্থিতির মধ্য দিয়ে হয়তোবা সৃষ্টিকর্তা আমার মুখ দিয়ে সেটা নিয়ে আসছে। এই লাইনটার সাথে 5টা শহীদের রক্ত মিশে আছে। এই লাইনটা এখনও প্রাসঙ্গিক, আমরা যেন কেউ কাউকে ছেড়ে না যাই। হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের বন্ধন যেন আমরা নষ্ট করে না ফিরি। আচ্ছা, আমি যে ডে 1 থেকে এক দফাকে টার্গেট করে জেনারেলাইজেশন করলাম ছেলে মেয়েদেরকে, আমার নেতৃত্বের প্রভাব আমার ভিতরে নাই। আমার নেতৃত্ব কী চায় সেটাকে আমি জানি না। আমি যে লেভেলে আছি, আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি যদি সিদ্ধান্ত নিতে না পারি আমার লেভেলে থেকে, তাহলে আমার ভিতরে নেতৃত্বের গুণ থাকা উচিত না, নাই। আমি আমার লেভেলে আমার নেতাকে ধারণ করে আমার নেতা কী চায় সেটা যদি আমি না বুঝি, আমি আমার লেভেলে আমার নেতার আদর্শকে যদি বাস্তবায়ন করতে না পারি, তার মানে তো আমি নেতা নই, আমি দায়িত্বশীল ব্যক্তি নই। সুতরাং আজ পর্যন্ত ব্যক্তি আবিদুল ইসলাম খানকে আপনারা যা দেখছেন,
টোটালটাই হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল, টোটালটাই জাতীয়তাবাদী আদর্শ, টোটালটাই আমার নেতৃত্বের প্রভাব, আমার উপরে আমি তার দ্বারা প্রভাবিত হয়েছি বলেই আমি সিদ্ধান্ত নিতে পেরেছি, জেনারেল স্টুডেন্টদেরকে ইনফ্লুয়েন্স করতে পেরেছি। আমার নেতা কী চায় একটা লেভেল পর্যন্ত আমি সেটা বুঝতে পারি। যখন 6 জন শাহাদাত বরণ করলো তখন নেতা নিজেই ঘোষণা দিয়েছেন এই মুহূর্তের একমাত্র স্লোগান হবে দফা এক, দেশ রক্ষায় মানুষ রক্ষার একমাত্র স্লোগান হবে দফা এক, দাবি খুনি হাসিনার পদত্যাগ। সুতরাং আমি যে টার্গেটেই আন্দোলনে জেনারেলাইজেশন হয়েছে, আমার নেতা আমার জায়গা থেকে আমি দায়িত্ব পালন করে পরিস্থিতি তৈরি করলাম, এরপরে আমার নেতা নিজেই 16 তারিখ ঘোষণা দিয়ে দিলেন হাসিনার পতন। আপনি কি নির্দেশনা চান? এটার নামই হচ্ছে নেতৃত্বের প্রভাব। ওতপ্রোতভাবে আমাদের উপর সেটা জড়িত ছিল। এবং 4 তারিখ রাতে এই যে যুদ্ধের ময়দানে যাচ্ছি, যাওয়ার আগে 3 থেকে 4টা তারেক রহমানের বক্তৃতা আমি পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করার চেষ্টা করেছি। কারণ আমার নেতা কী চায় আমি সেটা না বুঝলে, শুধু আমি চাইলে তো হবে না। সুতরাং এটা নিয়ে অনেক কথাবার্তা আছে। রাকিব ভাই, নাসির ভাই থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তির সাথে যারা দায়িত্বশীল ছিলেন, চেয়ারম্যান মহোদয় 24/7 যুক্ত ছিলেন, দেশ বিদেশে ভূমিকা রেখে গিয়েছেন। এই এক দফা কার? আমাদেরই তো এক দফা। 17 বছরের ভিত্তিতে গণঅভ্যুত্থান। দ্যাটস অল। আমি আবারও বলছি, আমি এখনও ধরে নিচ্ছি যে বিতর্কগুলো হচ্ছে এগুলো অনৈক্য না, এগুলো গণতন্ত্র চর্চা। যদি কেউ এটা ইন্টেনশনালি অনৈক্য সৃষ্টি করার জন্য করে থাকে, তাদের প্রতি আহ্বান থাকবে অন্তত জুলাইয়ের শহীদ আহতদের দিক তাকিয়ে আমরা অন্তত, তারা তো কিছুই পাইল না, খালি নিজের স্বার্থ হাসিল করবার জন্য, নিজেকে রাজনৈতিকভাবে এস্টাবলিশ করবার জন্য গণঅভ্যুত্থানের চেতনাকে যেন ব্যাহত না করি। এখনও পর্যন্ত এটুকুই আহ্বান থাকবে। আমি এখনও পর্যন্ত সেটা অনৈক্য বলবো না, এটা গণতন্ত্র চর্চা বলবো।